পাকিস্তানের বোধহয় সেমিফাইনালে যাওয়া আর হলো না, আর ইংল্যান্ড তরতর করে পৌঁছে গেল সেমিফাইনালে। যদিও তরতর করে পৌঁছে গেল কথাটা বললাম বটে, রাস্তাটা এত সহজ ছিল না। পাকিস্তান বেশ ভালো রকম বাধার সৃষ্টি করেছিল, ওই লাস্টে এসে বাধা সরিয়ে জয়লাভ, 4 পয়েন্ট অধিকার করা এবং এক প্রকার সেমিফাইনালে তারা পদার্পণ করেই ফেলল, বা পাকাপোক্ত হয়ে গেল তাদের রাস্তা, কারণ সমীকরণ সেই জায়গাতেই দাঁড়ায়। আজকের এই ম্যাচ নিয়ে আলোচনা করব, এবং বন্ধুরা আজ এই যে একটি ম্যাচ ছিল, সেই ম্যাচ ছাড়াও আগামীকালকে ম্যাচ রয়েছে। আজকে 24শে ফেব্রুয়ারি, আগামীকাল 25শে ফেব্রুয়ারি রয়েছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, সেদিকে নজর থাকবে। আর তারপরের দিন 26 তারিখে দুটো ম্যাচ, একটা ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা, আর সন্ধ্যে 7টা থেকে জিম্বাবুয়ে বনাম আমাদের ইন্ডিয়া। এই প্রতিটা ম্যাচ এখন কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেও এই গুরুত্বপূর্ণ ম্যাচে খুব গুরুত্বপূর্ণ পারফর্ম করেছে হ্যারি ব্রুক, ক্যাপ্টেন। অসাধারণ ইনিংস, একার কাঁধে দলকে জিতিয়ে নিয়ে চলে গেল। একটা সময়ে আমরা প্রত্যেকে ভেবেছি পাকিস্তান আজকে 100% জিতে যাবে, কারণ যেরকমভাবে প্রেসারে রেখেছিল ইংল্যান্ডকে, সেখান থেকে হারাটা ইংল্যান্ডের ছিল সময়ের অপেক্ষা, কিন্তু সময় অপেক্ষা করতে দেয়নি হ্যারি ব্রুক। যেই ইনিংসটা খেলেছে তাতে এই ওয়ার্ল্ড কাপের 4র্থ সেঞ্চুরি করে ফেলেছে হ্যারি ব্রুক, এবং অধিনায়কোচিত একটা ইনিংস। 50 বলে 100, 51তম বলে আউট হয়েছে বোল্ড, কিন্তু 50 বলে 100 সাজিয়েছে 10খানা 4 আর 4খানা 6 মেরে। অসাধারণ। আর হ্যারি ব্রুকের জন্যই কিন্তু এই ম্যাচটি ইংল্যান্ড একেবারে পকেটে পুরে নিয়ে চলে গেল। যদিও ওই যে বলছি, পকেটে পুরে নিয়ে চলে গেল মানে ভাবা হয় যে দুর্মুষ করে দেওয়া, না, দুর্মুষ করতে পারেনি, পাকিস্তান ভালো খেলেছে। আমরা যদি আজকের ওভারঅল এই ম্যাচের 4 জনকে নিয়ে আলোচনা করি, তাহলে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে, তোলে 164 রান। এই 164 রান তোলার পিছনে অবদান রয়েছে সাইফজাদা ফারহান, সবথেকে বেশি রান করেছে, প্রায় 65 মতো। আর বোলিংয়ে ডসন, সে কিন্তু 3-3টে উইকেট নিয়েছে এবং 4 ওভার বল করে 24-25 রানের মতো দিয়ে। আর এদিকে হ্যারি ব্রুকের কথা তো বললামই, অসাধারণ 100, এবং সেটা মাত্র 50 বলে 100 রান করেছে, 51তম বলে আউট হয়েছে, মানে হিসাবে লেখা থাকবে 51 বলে 100 রান। আজকে কিন্তু শাহিন আফ্রিদি অসাধারণ বল করেছে। প্রথম দিকের 3টে উইকেট একাই তুলেছিল, ওই একাই কিন্তু ইংল্যান্ডকে প্রেসারে ফেলে দিয়েছিল। বাকি উসমান তারিক ছাড়া আর সেইভাবে কেউ ইংল্যান্ডের উপরে কর্তৃত্ব ফলাতে পারেনি। শাহিন আফ্রিদি টোটাল 4টে উইকেট নিয়েছে, 4 ওভার বল করেছে 30 রান দিয়ে, তার মানে অ্যাভারেজ ঠিকঠাক। আজকে কিন্তু যদি পাকিস্তান জিততো তাহলে শাহিন আফ্রিদি আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হতো। যদিও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে হ্যারি ব্রুক, অধিনায়ক, কারণ ও ম্যাচ জিতেছে, ও সেঞ্চুরি করেছে, এছাড়া আর কাকে দেওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব এরপরে হচ্ছে গিয়ে এই ম্যাচের ছোট্ট করে সামারি বা হালকা করে স্কোর কার্ডে। প্রথমে ব্যাট করতে নেমে টসে জিতে সালমান আলী আগা টস জিতেছিল। 20 ওভারে 9 উইকেট হারিয়ে 164 রান তোলে পাকিস্তান। আজকে সন্ধ্যে 7টা থেকে খেলা ছিল, ভারতীয় সময় ছিল পালিক্কাল শ্রীলঙ্কা স্টেডিয়ামে, এবং 19 ওভার 1 বলে 8 উইকেট হারিয়ে 166 রান করে ইংল্যান্ড, এবং 5 বল বাকি থাকতে 2 উইকেটে জয়লাভ করেছে। সামারিতে হ্যারি ব্রুক দেখতেই পাচ্ছি। টপ 3 পারফর্মার পাকিস্তানের, তারা হচ্ছে সাইফজাদা ফারহান 45 বলে 63, ফকর জামান 16 বলে 25। আজকে কিন্তু বাবর আজমও একটু রান পেয়েছে, কিন্তু ওই কিং টুকটুক জিম্বাবুয়ের বাইরে বেরোতে পারছে না, কারণ 24 বলে 25 ওয়ানডে। যদিও তাকে অ্যাঙ্কার করার জন্য পাঠানো হয়, সেই কাজটা অবশ্য সাকসেস করেছিল। রান খারাপ তোলেনি, আর একটু যদি বোলিংয়ে প্রেশার দিতে পারতো ইংল্যান্ড আজকে হেরেও যেতে পারতো।
বা হেরেই প্রায় গিয়েছিল, সেখান থেকে ম্যাচ বার করেছে হ্যারি ব্রুকের একেবারে অসাধারণ অধিনায়কোচিত ইনিংসের জন্য। লিয়াম ডসন 4 ওভার বল করে 24 রান দিয়ে 3 উইকেট, জ্যামি ওভারটন 3 ওভার বল করে 26 রান দিয়ে 2 উইকেট, আর জোফরা আর্চার 4 ওভার বল করে 32 রান দিয়ে 2 উইকেট। এদিকে হ্যারি ব্রুকের কথা তো বললাম 51 বলে 100। উইল জ্যাক্সও কিন্তু খুব ভালো খেলেছে, যদিও ওর উচিত ছিল ম্যাচটাকে জিতে বার করা, দরকার ছিল না তখন। 12 বলে 6 রান, 5 রান বাকি, সেখানে আর 6 মেরে জিতবো নাকি? দরকার নেই তো। তাও ঠিক আছে, ম্যাচ জিতেছে। আর স্যাম কারনও কিন্তু 15 বলে 16 রানের একটা ইনিংস খেলে গেছে। 23 বলে 28 উইল জ্যাক্সের। শাহিন আফ্রিদির কথা বললাম, 4 ওভারে 30 রান দিয়ে 4 উইকেট। মোহাম্মদ নওয়াজের 3 ওভার বল করে 26 রান দিয়ে 2 উইকেট। উসমান তারিকের 4 ওভার বল করে 31 রান দিয়ে 2 উইকেট। উসমান তারিকও কিন্তু আজকে ভালো মোটামুটি বল করছিল। উসমান তারিকের সম্পর্কে অনেক নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। আমি এই ছেলেটার সম্পর্কে যেটুকু জানলাম তাতে ওই মহেন্দ্র সিং ধোনির ওই কথাগুলো নয়। ওর গলার ভয়েস আমি শুনছিলাম, বেশ ব্যারিটোন ভয়েস, আর গলার ভয়েসটা বেশ ভালো। খুব খারাপ বলে আমার মনে হলো না ওর কথাবার্তাগুলো শুনে। আমরা তো সবসময় পাকিস্তানি ভাবলেই মনে করি যে খারাপ মানুষ। সব জায়গাতেই তো হাতের 5টা আঙুল সমান হয় না। তো আমার কিন্তু ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, খুব একটা খারাপ লাগেনি। যাই হোক না কেন, এবার আগামীকালকের আলোচনা করব, আগামীকালকের খেলা নিয়ে। আর এই যে গ্রুপ, পাকিস্তানের গ্রুপটা, মানে পাকিস্তান, ইংল্যান্ড তো চলে গেছে সেমিফাইনালে, বাকি আর কে উঠতে পারে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মধ্যে। তার আগে একটা কথা বলি, আমাদের ইন্ডিয়ার একটা খবর, আজকে যে আমাদের প্র্যাকটিস হয়েছে সেখানে রিঙ্কু সিং আসেইনি প্র্যাকটিসে। আজকে কিন্তু ঐচ্ছিক ছিল না, মানে ইচ্ছা হলে আসবো, ইচ্ছা হলে আসবো না, অবধারিত ছিল হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতেই হবে। সেখানে রিঙ্কু সিং আসেনি, এটা নিয়ে কিন্তু একটা চাপানুতো তৈরি হয়েছে। আর দুপুরেই আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে রিঙ্কু সিং সম্ভবত ড্রপ হতে চলেছে। আবার এটাও আপনাদের জানিয়ে রাখি, রিঙ্কু সিং ড্রপ হলেও তাকে মাঠে দেখা যাবে। অনেকেই প্রশ্ন করেছে, দলের ভিতরে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো আমাদেরকে জানা দরকার, বোঝা দরকার। রিঙ্কু মাঠে থাকলে যখন ইন্ডিয়া বোলিং করে তখন অবধারিত ক্যাচগুলো রিঙ্কুর হাতে জমা পড়বেই, এবং অনেক অসাধারণ ফিল্ডিংয়ের মাধ্যমে সে কিন্তু 4-6ও বাঁচায়, এটা মানতে হবে। তো সেখান থেকে যারা রিঙ্কুকে অন্তত ব্যাটিং থেকে বসানোর জন্য, তারা বলেছে রিঙ্কু তো বোলিং করবে না, যদি ব্যাটিং নাও করে বা তাকে যদি আমরা প্রথমে 11 নাও রাখি, ও তো ফিল্ডিং করতেই পারে। তো অ্যাজ এ ফিল্ডার ও থাকুক না, কোনো আমাদের একজন প্লেয়ার সে সরে যাবে, তার জায়গায় রিঙ্কু এসে ফিল্ডিং করুক, তাহলে তো আমাদের আর সেই রিঙ্কুর যে ফিল্ডিংয়ের অ্যাডভান্টেজ সেটা থেকে আমরা সরে যেতে পারবো না বা সরবো না, সেটা তো আমরা পাবো। তো আলোচনা চলছে, প্রতি আলোচনা চলছে, তার মধ্যে আজকে রিঙ্কুকে প্র্যাকটিসে দেখা যায়নি, এটা নিয়ে কথাবার্তা চলছে। আসল কারণ কি এখনও জানতে পারিনি, যদিও হয়তো রাত্রিবেলায় জেনে যাব, কালকে তো আলোচনায় আসছি। এবার আসি আগামীকালকের খেলা নিয়ে। আগামীকালকের খেলা হচ্ছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি হতে চলেছে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। বলা হচ্ছে শ্রীলঙ্কার জেতার চান্স 40%, নিউজিল্যান্ডের 60%। এবং এই ম্যাচটি কোথায় আছে আর প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো, যেই মাঠটাতে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল, ভারত জিতেছে। তো এদের তো আর প্লেয়ার নিয়ে আলোচনা করে আমাদের লাভ নেই। এবার আসি সর্বশেষ আলোচনা আজকের, সেটা হচ্ছে এই যে টিম, মানে এই গ্রুপটা, সেই গ্রুপটার এই মুহূর্তে পজিশন কি। আমাদের গ্রুপ তো জানেনি, এই গ্রুপের যা দাঁড়িয়েছে, এটা আমাদের গ্রুপ, ওয়েস্ট ইন্ডিজ 1-এ আছে এখন। যাই হোক, এদের গ্রুপে যা দাঁড়ালো তাতে ইংল্যান্ড দেখুন 1-এ চলে গেছে 4 পয়েন্ট পেয়ে। নিউজিল্যান্ড 2-এ আছে। কেন আছে? তার কারণ নিউজিল্যান্ড আর পাকিস্তানের একই পয়েন্ট হলো, যেহেতু আজকে পাকিস্তান হারলো তাই 1 পয়েন্ট পেয়ে তারা 2টো ম্যাচ খেলেছে যেহেতু, এবং মাইনাস হয়ে গেছে নেট রান রেট, তার জন্য পিছিয়ে গেছে। আর শ্রীলঙ্কা পিছিয়ে আছে। কালকে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের ম্যাচ বাকি আছে,
শ্রীলঙ্কার দেখুন এখনও কিন্তু দুটো ম্যাচ বাকি আছে। একটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে আগামীকাল খেলবে, আর একটা পাকিস্তানের সাথে খেলবে। পাকিস্তানের আর একটা ম্যাচ বাকি আছে, সেটাই হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, এবং নিউজিল্যান্ড ইংল্যান্ডের একটা ম্যাচ বাকি আছে। এবার ইংল্যান্ড যদি এখানেই থেমে যায়, নিউজিল্যান্ড যদি পরের ম্যাচটা জয়লাভ করে, মানে ইংল্যান্ডের সঙ্গে জয়লাভ করে বা শ্রীলঙ্কার সঙ্গে জয়লাভ করে, হয়ে যাবে 3 পয়েন্ট। আর ইংল্যান্ডের সঙ্গেও যদি জয়লাভ করে হয়ে যাবে 5 পয়েন্ট। তাহলে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড যাচ্ছে হচ্ছে গিয়ে ওই গ্রুপ থেকে সেমিফাইনালে, পাকিস্তান শ্রীলঙ্কা ইন দ্য ভোগ অফ মা। আর পাকিস্তানের আর কোনো আশা নেই বললেই চলে। এখন শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা থাকবে পাকিস্তানের, সেখানে জিতলেও 3 পয়েন্ট। সেক্ষেত্রে ইংল্যান্ডের সঙ্গে যদি নিউজিল্যান্ড হারে, সেখানেও নিউজিল্যান্ডের 3 পয়েন্ট হবে, এবং নিউজিল্যান্ডকে হারতে হবে শ্রীলঙ্কার সঙ্গেও, তবে গিয়ে পাকিস্তানের একটা চান্স থাকবে। এটা একটা অসম্ভব ব্যাপার। আবার শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি বলেন, 0-তে রয়েছে, তাকে পাকিস্তানকে হারাতে হবে এবং তারপরে তাকে নিউজিল্যান্ডকে হারাতে হবে, তবে কি সে 4 পয়েন্ট পাবে। তো একটা অসম্ভব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে গেছে। এখানে পাকিস্তানের আশা তো একেবারেই নষ্ট হয়ে গেল, শ্রীলঙ্কারও খুব একটা বেশি আশা নেই। এই গ্রুপ থেকে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের যাওয়ার যে চান্স, সেটাই কিন্তু অনেকটা বেড়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কালকে দেখা হচ্ছে আবার আমাদের টিম প্র্যাকটিস নিয়ে। কালকে আমরা আলোচনা করব এমএ চিদম্বরম স্টেডিয়াম নিয়ে এবং তার হিস্ট্রি নিয়ে, এছাড়া আমাদের প্লেইং 11 নিয়ে, সমস্ত কিছু নিয়ে কালকে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের। ধন্যবাদ।